হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালোই আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে আসলাম। তোমরা পুরো গল্পটা শুনবে, আমি 100% শিওর তোমরা অনেক মজা পাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। চোখ খুলতেই দেখলাম নিশি চায়ের কাপটা বিছানার পাশের টেবিলটাতে রাখল। চায়ের কাপটা থেকে ধোয়া উঠছে। বিছানায় বেডটি খাওয়ার অভ্যাস আমার কোনো কালই ছিল না, কিন্তু এ বাড়ির নিয়ম কানুন সব আলাদা। কেমন একটা বড়লোক ভাব। অবশ্য নিশিরা এমনিতেই বড়লোক ওয়ালা ভাব না থেকে কি পারে। চায়ের কাপ থেকে চোখ সরিয়ে নিশির দিকে তাকালাম। মুখটা কেমন একটু চিন্তিত লাগল। উঠে বসতে বললাম, কি হয়েছে? চেহারা এমন কেন লাগছে? আমার দিকে চায়ের কাপটা এগিয়ে দিতে বল, না কিছু না। নে চা নে। নিশি, তোর কি লজ্জাশরম বলে কিছু নেই? মানে কি? লজ্জাশরম থাকবে না কেন? আরে তোর জামাই রীতিমতো 5 লাখ টাকা দেনমোহ দিয়ে বিয়ে করেছি, আর তুই আমাকে তুই করছিস। ও অপু, ফাজলামো করবি না তো। এমনিতেই টেনশন লাগছে খুব, আর তার উপর তুই ফাজলামো শুরু করেছিস। টেনশনের কি আছে? নিশি বল, তোর কোনো টেনশন নাই, সব টেনশন তো আমার। কি ঝামেলায় যে আমি পড়েছি। দাদি মনে হয় এবার রিকভার করে ফেল। কি বলছিস তুই? কথাটা এমন ভাবে বললাম যে নিশির দাদি এই যাত্রায় বেঁচে গেলে আমার বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু একটু পরে নিজের কাছেই লজ্জা লাগল। ছি, কি ভাবছি আমি বললাম, সরি, কিছু মনে করিস না। না ঠিক আছে। আমিও খানিকটা চিন্তিত। আমি ভাবিনি এমনটা হবে। নিজে আটকেছি, তোকেও আটকেছি। তার উপর নিশি চুপ করে গেল। তার উপর নিশি বলল, বাবা তোকে আজ অফিস নিয়ে যাবে বলছিল। কি বলিস তুই? উনি কি সিরিয়াস? সে কি সর্বনাশের কথা। কেন মানে? তুমি তার একমাত্র মেয়ের একমাত্র জামাই, তোমাকেই তো সবকিছুর দায়িত্ব নিতে হবে। আরে জামাইয়ের গুল্লি মারি, কথাটা মনে হয় একটু জোরেই বলে ফেলেছিলাম। নিশি বলল, আরে আস্তে। আমি গলা নামিয়ে বললাম, জামাইয়ের গুল্লি মারি? জামাই তো আর আসল না, ভুয়া জামাই। জামাই যে ভুয়া সেটা তুই জানিস, আমি জানি, কিন্তু তোর শ্বশুর মশাই তো আর জানে না। নিশিতা, তো আমি জানি। তুই কি বুঝতে পারছিস যে এই খবর যদি আমার বাসায় পৌঁছায় তাহলে কি হবে? আমার বাপ যদি জানতে পারে যে আমি বিয়ে করে ফেলেছি, তাহলে আমাকে স্রেফ গুলি করে দিবে। আর তুই আমার বউ না, তোকেও গুলি করবে। আমার বাবার কাছে একটা ব্রিটিশ আমলের দোনালা বন্দুক আছে। আমার দাদার বন্দুক আছে বুঝলাম, কিন্তু আমাকে কেন গুলি করবে? কেন? আমি কি করেছি? কি করেছিস? আমার বাপ কি মনে করে জানিস? আমার বাপ মনে করে আমি হলাম গাধা, আর আমাকে যে বিয়ে করবে সে হবে আমার থেকেও বড় গাধা। আর তার মতে গাধাদের বেশি দিন বেঁচে থাকার অধিকার নাই। নিশি বলল, ঠিক আছে, বেশি কথা বলতে হবে না। ফ্রেশ হয়ে জলদি নাস্তার টেবিলে আয়। নিশি চলে গেল। আমি বাথরুমে ঢুকলাম। আমার মনটা ভাল হয়ে গেল। নিশির এই বাথরুমটা আমার খুব পছন্দ। পুরো বাথরুমটা একদম নীল রঙের, বাথটাবটাও নীল রঙের। যখন বাথটাবে গা ভিজিয়ে শুয়ে থাকি জীবনটা যদি নিশি ওই দিন আমাকে কথাটা না বলতে, তাহলে এই নীল বাথরুমে গোসল করাই হতো না। জীবনটা অর্ধেক বৃথাই হয়ে যেত। নিশির সাথে সাক্ষাৎ প্রথম থেকেই ছিল তুই তোকারির সম্পর্ক। প্রথম থেকেই ও আমার খুব ভালো বন্ধু, তাই বন্ধুর উপকার করতে এসেছিলাম, আর এসে যে এমন ভাবে আটকে যাব ভাবিনি। ক্লাসে একদিন নিশি আমাকে ডেকে বলল, তুই কি কয়দিনের জন্য আমার হাজব্যান্ড হতে পারবি? আমি প্রথমে ভেবেছিলাম নিশি হয়তো এমনিতেই ফান করছে, কিন্তু ওর মুখ দেখে মনে হলো না, ও বেশ সিরিয়াস। তুই কি সিরিয়াস? রাজি কিনা বল, না হলে অন্য কারো কাছে যাই। কেসটা কি আগে বল, তারপর না হয় বলি। নিশি বলল, এখানে বলা যাবে না, আগে বাইরে চল। ক্যাম্পাসে বাইরে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম। এবার বল। নিশি কিছুক্ষণ চিন্তা করে নিল, যেন কিছু গুছিয়ে নিল। তারপর বলল, আমার দাদির অবস্থা খুব ক্রিটিক্যাল, আইসিইউতে আছে, খুব বেশি দিন আর স্টে করবে না। দাদির খুব ইচ্ছা মরার আগে উনি তার নাচ জামাই দেখ যাবেন। ও মানে? আমি কিছু বুঝলাম না। নিশি বলল, আরে গাধা, মানে হলো আমার জামাই দেখতে চান উনি। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম নিশির দিকে। এই মেয়ে ঠিক কি বলতে চাইছে? নিশি বলল, আমি চাই তুই আমার হাজব্যান্ড হয়ে দাদির সামনে যাবি। একটা কথা বল। আমি যতদূর জানি তুই তোর দাদিকে একদম পছন্দ করিস না। তাহলে আর বলিস না।
আমি পছন্দ না করলে কি হবে, আমার বাপও তো তার মাকে পছন্দ করে। নিজের মার শেষ ইচ্ছা বলে কথা। আমাকে তো আর জোর করে কিছু বলতে পারছে না, কিন্তু আব্বুর মুখটা দেখে আমার কেমন জানি খুব মায়া লাগছে। তাহলে সত্যি সত্যি বিয়ে করে ফেল। নিশি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বল, দেখ, অ্যাডভাইস দিবি না, তুই হেল্পটা করবি কি না বল। তা না হয় করলাম, কিন্তু যখন সত্যটা সামনে আসবে তখন কি করবি? তোর বাপকে কি জবাব দিবি? সে চিন্তা আমার। এখন এই ঝামেলাটা তো দূর হোক, তুই হব। আমি হাসলাম, বললাম, হতে পারি। একটু নাইসলি বল। আমার সামনে হাঁটু গেড়ে বল যে, কাব্য, আমি তোমার প্রেমে দেওয়ানা হয়েছি। তুমি কি আমার হাজবেন্ড হবে? আহা, সাত কত কি বলবি না? মরে গেলেও না, ওকে আর কি করা। তবে একটা কথা, এই কথা যেন আমার বাসায় না পৌঁছায়। যদি আমার বাপ জানতে পারবে তাহলে কিন্তু আমার খবর আছে। আরে কোনো সমস্যা নাই, ভার্সিটি তো এখন বন্ধ, সপ্তাহ খানেক তুই আমাদের বাসায় থাকবি, ব্যাস, আর কিছু না। তোদের বাড়ি মানে ঘর জামাই। নিশি হাসল। আমরা ভেবেছিলাম নিশি দাদি খুব বেশি দিন টিকবে না, আর আমাদের কোনো সমস্যা হবে না, কিন্তু এখন দেখছি অবস্থা খারাপ। যদি এ যাত্রায় টিকে যায় আমার তো খবর আছে, আর কোনোভাবে যদি বাসায় জেনে যায় তাহলে তো আর কোনো কথাই নাই। চুপচাপ নাস্তা খাচ্ছিলাম, এমন সময় নিশি বাবা বল, আজ কি তোমাদের দুজনের কোনো প্ল্যান আছে নাকি? না, আসলে আমি কাব্যকে আমাদের অফিসে নিয়ে যেতে চাচ্ছিলাম। কি বল কাব্য? আমি নিশির দিকে তাকালাম, ও চোখ দিয়ে ইশারা করল না বলতে। আমি নিশির বাবার দিকে তাকিয়ে বললাম, আমি অফিসে গিয়ে কি করব? নিশির বাবা বল, এটা কেমন কথা? সামনে গিয়ে তুমি তো অফিসের দায়িত্ব নিবে। আমি হাসলাম, বললাম, কিন্তু আমি কিভাবে নিব? এসব তো এখন তোমারই। আঙ্কেল, আপনার একটু ভুল হচ্ছে মনে হয়। আপনি হয়তো ভেবেছেন নিশির হাজবেন্ড হিসাবে আমি এসব কিছুর দায়িত্ব আমি নিব, কিন্তু আমি এটা করতে পারবো না। নিশির বাবা আমার দিকে জিজ্ঞাসা নিয়ে তাকিয়ে থাকল। আমি বললাম, এসব কিছু আপনার আর আপনার থেকে নিশি পাবে, এগুলোর মালিক নিশি হবে, এর দেখাশোনার দায়িত্বও নিশির। যদি এর সবকিছুর দায়িত্ব আমি নেই তাহলে মানুষ বলবে যে আমি শ্বশুরের টাকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছি। এটাতে আমার আপত্তি আছে। আমি আমার নিজের যোগ্যতায় বড় হতে চাই। আমার কথা শুনে নিশির বাবা বেশ পুলকিত হলেন বলে মনে হল। নিশিও দেখলাম অর্থপূর্ণ চোখ তাকালো। নিশির বাবা বল, আচ্ছা, তুমি যা চাও তাই হবে, আমি জোর করব না। তা তোমার বাবার নাম্বারটা আমাকে একটু দাও। আমার বুকের ভিতর কেমন করে উঠ। জি। নিশি বলল, আব্বু, তোমাকে আমি কি বলেছিলাম? আরে আমার মনে আছে তো। আমি ওনাকে আগেই বিয়ের কথা বলবো না, আমি ওনাকে আগে বিয়ের জন্য প্রপোজাল পাঠাবো, রাজি তো হয়েও যেতে পারে, তারপর দেখা যাবে। আর যদি না রাজি হয় তাহলে ফোন রেখে যাব, কোনো তো সমস্যা নাই। তারপর আমার দিকে তাকিয়ে বল, দাও, নাম্বারটা দাও। আমি একবার নিশির দিকে তাকালাম আর একবার নিশির বাবার দিকে তাকালাম। মোবাইলটা বের করতে যাব ঠিক তখনই ফোন বেজে উঠল। আব্বার ফোন। আমার বুকটা ধুক করে উঠল। আমি ফোন রিসিভ করলাম। আসসালামু আলাইকুম আব্বা। কোথায় তুমি? সর্বনাশ, তুমি? আমার আব্বা আমাকে সবসময় তুই করে বলেন, কিন্তু যখন কোনো সিরিয়াস বিষয় হয় তখন তুমি। তার মানে কিছু হয়েছে? কি হয়েছে? কি হল, কথা বলছো না? কোথায় তুমি? আমি শ্বশুরবাড়ি। আমার বুকটা মনে হলো এখনই ফেটে যাবে। আমি শ্বশুর বাড়ি? এটা আমার বাপ জানলো কিভাবে? তুমি থাকো ওখানে, আমি আসছি। তুমি এত বড় লায়ক হয়ে গেছো যে আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছ, তার উপর শ্বশুর বাড়ি গিয়ে উঠছ ঘর জামাই হয়ে। তুমি থাকো, আমি আসছি। আব্বা ফোন রেখে দিল। ফোন রাখার পর নিশি আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আমার আব্বা আসছে মানে? উনি জানলেন কিভাবে? আমি কিভাবে বলবো? আমি উঠে পড়লাম। এখানে থাকা এখন একদম নিরাপদ নয়, আমার অবস্থা আসলে খারাপ। নিশির আব্বা বলল, আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? আপনি আমার বাবাকে চিনেন না? উনার মতো রাগী মানুষ আমাদের এলাকাতে আর একটাও নাই। আমাকে যদি এখন এখানে পায় একদম চিবিয়ে খেয়ে ফেলবে। আমাকে এখন পালাতে হবে, যে করেই হোক। আরে পালাবে কেন? নিশি, আচ্ছা ঠিক আছে, তোমাদের তো হানিমুন হয়নি, আর মার অবস্থাও এখন মোটামুটি ভালো। তোমরা এক কাজ কর, সিলেট চলে যাও। ঠিক আছে, ওখানে আমার একটা বাংলো বাড়ি আছে, ওখানে কয়দিন থেকে আসো, আর আমি এদিকে তোমার বাবার জন্য ওয়েট করি। উনি আসলে না হয় ওনাকে সামলাবো। আমি আর কিছু ভাবলাম না, আসলে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে।
আমার কেবল মনে হচ্ছে আব্বা আসার আগে আমাকে এখান থেকে পালাতে হবে। আমি জলদি ঘরের দিকে রওনা দিলাম। নিশি আমার পেছন পেছনে এল। বাবা আমার পেছন পেছন দৌড়াচ্ছেন তার ব্রিটিশ আমলের বন্দুক নিয়ে। আমি দৌড়াচ্ছি প্রাণপণে, কিন্তু যতই দৌড়ানোর চেষ্টা করছি কেন জানি খুব বেশি এগিতে পারছি না। প্রতি মুহূর্তে বাবার দোনালা বন্দুকটা এগিয়ে আসছে। আমি তো টেনশনে পড়ে গেলাম। এই একটু আস্তে দৌড়াও। আমি ডান দিকে তাকিয়ে দেখি আমি কেবল একা দৌড়াচ্ছি না, আমার সাথে নিশিও দৌড়াচ্ছে। সবচেয়ে অবাক হওয়ার কথা, নিশি দৌড়াচ্ছে বউয়ের সাজে। জেন বিয়ের আসর থেকে আমি ওকে নিয়ে পালিয়েছি। নিশির পরনে লাল রঙের একটা লেহেঙ্গা, আর সারা শরীর জুড়ে গহনা ভর্তি। গহনার ভারে ঠিক মতো দৌড়াতেও পারছে না। আমি বললাম, তুমি এরকম গহনা আর লেহেঙ্গা পরে দৌড়াচ্ছ কেন? গাধার মতো প্রশ্ন করবে না। গহনা ফেলে দৌড়ানোর থেকে গুলি খেয়ে মরে যাওয়া ভালো। আমি আশ্চর্য হয়ে গেলাম। পেছনে একজন বন্দুক নিয়ে দৌড়াচ্ছে আর এই গহনার পেছনে লেগে আছে। আশ্চর্য মেয়েদের সাইকোলজি। আমি দৌড়াতে দৌড়াতেই হোঁচট খেয়ে পড়ে গেলাম। ভেবেছিলাম খুব ব্যথা লাগবে, কিন্তু ঠিক তখনই আমার ঘুম ভেঙে গেল। বিছানায় উঠে বাসেও দেখলাম বুকের ভিতর কেমন ধরফর করছে। মাই গড, যদি এই স্বপ্ন সত্যি হয়ে যায় তাহলে উপায় আছে। অবশ্য সত্যি হবার সম্ভাবনা কম। আব্বা এখানে আসতে পারবে না। মনটা একটু শান্ত হলে বিছানা ছেড়ে জানালায় কাছে আসলাম। বাইরে তখনও খুব বেশি আলো ফোটেনি। বারান্দার দিকে চোখ পুড়তেই আমার মনটা ভালো হয়ে গেল। এই সকালবেলা নিশিকে দেখলাম বারান্দায় উপর পা ঝুলিয়ে বসে আছে, হাতে একটা কাচের মগ। ভিতরের তরলের রং দেখে তো মনে হচ্ছে কফি। কিরে ভাই, চা বাগানে বেড়াতে এসে কফি খাচ্ছে? আমি বারান্দার বেরিয়ে এলাম। আমার পায়ের আওয়াজ পেয়ে নিশি আমার দিকে ফিরে তাকালো। চারিদিকে চা বাগান রেখে কেউ যদি তার মাঝখানে কফির মগ নিয়ে বসে থাকে তাহলে তাকে কি বলা উচিত? ধোয়া ওঠা কফির মগে একটা চুমুক দিয়ে নিশি আমার দিকে তাকাল ভালো করে। কাল নিশিকে যতখানি চিন্তিত মনে হচ্ছিল আজ ততখানি মনে হচ্ছে। নিশি বাংলোর বারান্দায় বসে আছে পা ঝুলিয়ে। আমি ওর পাশে গিয়ে বসলাম। এই চা বাগানে কফি পেলি কোথায়? নিশি এবারও কিছু বলল না। কাচের মগটা আমার পাশে রেখে সামনে তাকাল। জানিস, এই জায়গা আমার খুব পছন্দের। এখানে বসে থাকলে মনে হয় বসেই থাকি। আর সকালবেলাটা কি যে চমৎকার লাগে এখানে বসে থাকতে। তাই তো দেখছি শ্বশুর মশাই জব্বর একখান বাড়ি কিনছে।